এবং যদি ওখানে বলে থাকো এন্টি ক্লকওয়াইজ হইলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে ধনাত্মক, ক্লকওয়াইজ হইলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে ঋণাত্মক, তাহলে এই কথাটা কিঞ্চিত ভুল আছে। ভুলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। দ্যাট মিনস এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ত্রিভুজের ক্ষেত্রফলে চিহ্ন নিয়ে কথা বলা এটা আসলে মুখ্য উপায় না। আমরা এভাবে কথা বলতে পারি যে এন্টি ক্লকওয়াইজ যদি আমরা নির্ণায়ক অংশটা বের করতে চাই, ওই নির্ণায়ক অংশটার মান হবে পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ নির্ণায়ক অংশটার মান বের করতে চাই তাহলে নির্ণায়ক অংশটার মান হবে নেগেটিভ। তো চলো আমরা এবার এরকম একটা জিনিস একটু দেখতে চাই। ধরো এটা একটা বিন্দু, এক্স অক্ষের পজিটিভ দিকে আছে, তো ধরো এটা হলো 4,0, এই বিন্দুটার নাম দিলাম এ। এটা সেকেন্ড কোয়াড্রেন্টের একটা বিন্দু, ধরো নাম দিলাম বি, এর স্থানাঙ্ক কি হতে পারে? আচ্ছা ধরো -3,2। এটা আর একটা বিন্দু সি, থার্ড কোয়াড্রেন্টে আছে, এর স্থানাঙ্ক ধরো -3,3। এইবার আমরা এই বিন্দু তিনটাকে নিয়ে এন্টি ক্লকওয়াইজ একটু নির্ণায়ক অংশটা বের করতে চাই। এন্টি ক্লকওয়াইজ কিভাবে? এন্টি ক্লকওয়াইজ কি বের করতে চাই? নির্ণায়ক পোর্শনটা। আই রিপিট, এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ ক্ষেত্রফল ও তুমি এন্টি ক্লকওয়াইজ করো ক্লকওয়াইজ করো, ওটাতে কখনো নেগেটিভ চিহ্ন আসতে পারে না, কারণ ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ। ওকে, সো গ্রেট। আমরা এন্টি ক্লকওয়াইজ এবার একটু নির্ণায়ক অংশটা। সো এন্টি ক্লকওয়াইজ মানে কি? এরপরে বি, বি এর পরে সি, এরপরে বি, বি এর পরে সি। তাহলে আমরা একটু ডেল এ বি সি বের করতে চাই, দেখি কি আসে। যখন আমি ডেল লিখছি, ডেলটা লিখিনি কিন্তু ডেল লিখছি, এই ডেল বোঝায় জাস্ট নির্ণায়ক অংশটা। হাফ দিলে তো সেটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল, হাফ দিলে তো সেটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। জাস্ট নির্ণায়ক অংশটা বোঝায় ডেল দিয়ে। ওকে, বিন্দু তিনটা বসাও। 4, 0, -3, 2, -3, -3 রিপিট হবে, ছোট হয়ে গেছে একটু। সরি, প্রথমটা রিপিট হবে 4, 0। তাহলে কত আসে? এবার দেখো যখন নির্ণায়ক অংশটা বের করতেছো, এরপরে কিন্তু আর এইরকম মড দেয়া যাবে না, পাপ হয়ে যাবে, কারণ মড তখনই দিব যখন ত্রিভুজের ক্ষেত্রফল, আর ওই মড দেওয়ার উদ্দেশ্য ক্ষেত্রফল যেন কখনো নেগেটিভ না হয়। সো এবার আমরা কি করবো? স্রেফ আমরা ব্র্যাকেট ইউজ করবো। সো 4 দুগুণে 8, -3 গুণ করলে +9, -3 আর 0 গুণ করলে -0, মাইনাস এদিকে গুণ করো -0, -6, -12। কত আসে বাবা দেখো তো? 9 আর 17। ওকে, -6, -12, -18, মাইনাস মাইনাসে প্লাস। সো 17 আর 18 যোগ করলে 35। সো তুমি খেয়াল করে দেখছো এন্টি ক্লকওয়াইজ যখন নির্ণায়ক অংশটা বের করছি, এটা একটা পজিটিভ ভ্যালু আসছে না? অবভিয়াসলি এটা একটা পজিটিভ ভ্যালু আসছে। তাহলে আমরা বলতে পারি এন্টি ক্লকওয়াইজ যখন নির্ণায়ক বের করা হয় তখন ওইটা বেসিক্যালি বিন্দুর ধনাত্মক ক্রম। সো ওইটাকে আমরা বলবো বিন্দুর ধনাত্মক ক্রম, ত্রিভুজের ধনাত্মক ক্রম না, ওটা হলো বিন্দুর ধনাত্মক ক্রম। এবার এই তিনটা বিন্দুকেই আমরা ক্লকওয়াইজ ইউজ করে নির্ণায়ক অংশটা বের করতে চাই। সো ক্লকওয়াইজ ইউজ করা মানে কি? এর পরে সি, তারপরে বি, তাহলে ডেল এ সি বি। চলো দেখি কি হয়, চলো দেখি কি হয়। এ কত? 4, 0, এরপরে সি কত? -3, -3, এরপরে বি কত? -3, 2, রিপিট হবে 4, 0। দেখি কি ঘটনা ঘটে। -12, -6, -0, -0 +9 +8 কত আসে বাবা? -12, -6, -18, 9 আর 17, সেটা বিয়োগ হবে, তাহলে কত আসতেছে? -35। ঋণাত্মক মান আসতেছে না? তার মানে তুমি বুঝছো যে যখন ক্লকওয়াইজ ইউজ করতেছো তখন নির্ণায়কের মান নেগেটিভ আসতেছে, মানে এটাকে আমরা বলবো বিন্দুর ঋণাত্মক, বিন্দুর সো ক্রম পজিটিভ না নেগেটিভ এইটা আমরা দেখব নির্ণায়ক থেকে, এবং এটাকে আমরা বলবো বিন্দুর ধনাত্মক বা ঋণাত্মক। কথা বুঝলা? এবং আরেকটা জিনিস বলে দিই, দেখো যখন বিন্দুর ধনাত্মক ক্রম আসছে তখন মানটা পজিটিভ আসছে, মানে কি? ইট মিনস মানটা গ্রেটার দেন 0। আর যখন বিন্দুর ঋণাত্মক ক্রম ইউজ করছি তখন মানটা নেগেটিভ আসছে, মানে কি? ইট মিনস মানটা লেস দেন 0। ওকে গ্রেট। সো চলো এবার আমরা তাহলে একটা প্রবলেম সলভ করে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করে ফেলি। ক্লাসের ডিসক্রিপশনে কিন্তু হোমওয়ার্ক পিডিএফ দেওয়া থাকবে, হোমওয়ার্ক গুলো খুব ভালো করে সলভ করতে হবে।
সো টি এর মান কত হলে এত এত এবং এত বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করবে। দেখো এখানে টি একটা আননোন, সো আমরা জানি না যে এই টি এর মানের উপর বেস করে কোন বিন্দুটা আগে আছে কোনটা পরে আছে, মানে ক্রমটা কি আমরা জানি না। এই জন্য আমরা করবো যেটা র্যান্ডম, আমরা র্যান্ডম এটাকে ধরে নেব এ, এটাকে ধরে নেব বি, এটাকে ধরে নেব সি, নিয়ে আমরা আগে একটু নির্ণায়ক অংশটা বের করতে চাই। তো ডেল এ বি সি, দেখি নির্ণায়ক অংশটা কি হয়। টু টি প্লাস ওয়ান টি প্লাস টু, টু মাইনাস টি, টু মাইনাস ফাইভ টি, 7t। রিপিট হবে প্রথমটা, টু টি প্লাস ওয়ান টি প্লাস টু। অবভিয়াসলি মড দেওয়া যাবে না, সো এই দুজনটা গুণ করো। টু টি দিয়ে গুণ করলে টু টি আর টু গুণ করলে 4t, টু টি আর মাইনাস 5t গুণ করলে মাইনাস 10t স্কোয়ার। গ্রেট। ওয়ান দিয়ে গুণন করলে প্লাস টু মাইনাস 5t। এবার এই দুজনটা গুণন করো, 14t মাইনাস 7t স্কোয়ার। এবার এই দুজনটা গুণন করো, প্লাস 5t স্কোয়ার প্লাস 10t। বুঝলা? ওকে, মাইনাস, এইবার এই দিক থেকে গুণ করার কাজ। ফার্স্টে টি দিয়ে গুণন করো, 2t মাইনাস টি স্কোয়ার, 2 দিয়ে গুণন করো প্লাস 4 মাইনাস 2t। এই দুজনটা গুণন করো, 10t মাইনাস 25t স্কোয়ার। গ্রেট। এই দুজনটা গুণন করো, 14t স্কোয়ার প্লাস 7t। এইবার দেখি আমরা ডেল এবিসি মানে এই নির্ণায়ক পোর্শনটা কি দাঁড়ায় আলটিমেটলি। প্রথমে টি স্কোয়ার গুলার ক্যালকুলেশন, মাইনাস 10t স্কোয়ার মাইনাস 7t স্কোয়ার মাইনাস 17 প্লাস 5 মানে মাইনাস 12। ওকে, মাইনাস 12t স্কোয়ার আছে। এবার এখানে কি দাঁড়ায়, মাইনাস টি স্কোয়ার মাইনাস 25t স্কোয়ার মাইনাস 26 প্লাস 14, এখানেও মাইনাস 12t স্কোয়ার। সো এখানে মাইনাস 12t স্কোয়ার, ওখানে মাইনাস 12t স্কোয়ার, আলটিমেটলি গন। শুধু টি এর হিসাব যদি করি, 4t থেকে 5t গেল, মাইনাস 1t মানে মাইনাস টি প্লাস 14t, 13t, 23t। ওকে, আমার কাছে 23t আছে। 2t মাইনাস 2t চলে গেল, 10t প্লাস 7t, 17t বিয়োগ হবে। 23 থেকে 17t বিয়োগ হইলে 60। শুধু কনস্ট্যান্টের কাজ করো, 2 আর কিছু নেই। ওকে, 2 থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে মাইনাস 2, এটা আসলো। এবার শোনো, প্রশ্নে তোমাকে সুন্দর করে বলে দিছে যে টি এর মান কত হলে এই যে তিনটা বিন্দু এরা কেমন ক্রমে থাকবে, ধনাত্মক ক্রমে। আর আমরা একটু আগেই দেখে আসছি ধনাত্মক ক্রমে থাকা মানে এন্টি ক্লকওয়াইজ, তখন মানটা পজিটিভ আসে মানে আলটিমেট মানটা গ্রেটার দেন 0। তাহলে আমরা বলবো কি, ধনাত্মক ক্রমে থাকার জন্য বা ধনাত্মক ক্রমে থাকলে del ABC obviously greater than 0. That means 6t minus 2 greater than 0. So 6t greater than 2. সুতরাং t greater than 1 divided by 3. And this is the answer, যে t এর মান যদি 1/3 এর থেকে বড় হয়